নমস্কার। আজকের গল্প ভ্যাম্পায়ার। আপনারা শুনছেন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকে আমরা শুনব লেখিকা সেজুতি ঘোষের গল্প ভ্যাম্পায়ার। গল্প পাঠে আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি এবং সমগ্র এডিটিংয়ে রয়েছে সুজন ঘোষ। আমরা শুনছি গল্প ভ্যাম্পায়ার। একলা দিন না, আমার কাছে গোটা জীবনটাই একলা হয়ে গেছে। আর হবে নাই বা কেন? আমাকে তো কেউ কোনোদিন ভালোবাসেনি। আসলে ছোট থেকেই আমার অনেক গুণ থাকলেও দোষ ছিল একটাই, আমি ছিলাম কুৎসিত। তাই সবাই আমাকে ঘৃণা করেছে। যাকে ভালোবেসেছি তাকেই হারিয়েছি। সবাই আমার থেকে শুধু নিজেদের সুবিধাটুকু নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি পড়ে থেকেছি একা। চিরকাল ভালোবাসা খুঁজে বেড়ানো আমাকে সবাই দূরে ঠেলে দিয়েছে চিরকাল। কিন্তু কিন্তু আমি আমি কি করেছি জানেন? আমিও প্রতিশোধের দিকেই হেঁটেছি। কারণ আমি ঘৃণা করি সকলকে। ঘৃণা করি কারণ তারাও আমাকে ঘৃণা করে। শুধু বদলেছে একটা ব্যাপার। আগে যখন খুব নরম মনের একটা মেয়ে ছিলাম আমি, তখন সবাই আমাকে কষ্ট দিত। আজ আমি সবাইকে কষ্ট দিই। সেদিন সবাই আমার মন নিয়ে খেলতো, আর আজ আমি সবার প্রাণ নিয়ে খেলি। সবাই যখন আমাকে ভয় পায় তখন আমার যে কি আনন্দ হয়। আমার তো দারুণ একটা আনন্দ। যাক, এবার এবার আমার পরিচয়টা দেওয়া উচিত। কিন্তু তার জন্য 5 বছর পিছিয়ে যেতে হবে। সেদিনের কথা বলতে হবে, যেদিন আমি একটি সাধারণ মেয়ে ছিলাম। তখন আমার নাম ছিল প্রীতি। ছোটবেলায় মাকে হারাই। বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। সৎ মাকে জড়িয়ে বাঁচবই ভেবেছিলাম। হলো না। উনি ঘৃণা করতেন আমাকে। ঘরে সব কাজ করতাম, মায়ের সব কথা শুনতাম, কিন্তু মন পাইনি একদিনও। বড় হবার পরে ভালোবেসেছিলাম তমালকে। নিজের সবটা দিয়ে আঁকড়ে ধরতে চেয়েছিলাম ওকে, কিন্তু ঠকালো। ও আমায় ঠকালো। একদিন ওর মায় আমাকে পছন্দ নয় বলে সম্পর্ক শেষ করে দিল। পায়ে লুটিয়ে পড়েছিলাম ওর, কিন্তু ফিরেও তাকায়নি। সেদিন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন রক্ষা করে না আমাকে, নিয়ে আসেন নিজের বাড়িতে। আমি বেঁচে যাই। কিন্তু বেঁচে থাকাটাই ছিল সেটা। আমার মধ্যে থাকা মন মরেই গেছিল সেদিন। সেই সময় প্রথম ওই লোকটি আমার পাশে দাঁড়ান, আমাকে বোঝান যে ভেঙে পড়লে চলবে না, লড়াই করতে হবে আমায়। উনি কে ছিলেন জানেন? একজন তান্ত্রিক। তন্ত্র সাধনা করতেন তিনি। আমি ওনাকে গুরু মেনে ওনার সাথে থাকতে শুরু করি। উনি দীক্ষা দেন আমায়। আমার নতুন নাম হয় তমসা। আর এই নাম আমাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে আসতে থাকে, নামাতে থাকে। একদিকে মানুষের প্রতি ঘৃণা, আর অন্যদিকে ক্ষমতার লোভ আমাকে পাগল করে দেয়। তাই একজন গুরুদেবকে হত্যা করি আমি। ওনার সব শক্তি নেবার পরে
আমি সেদিন আমাকে আমাকে সবার উপরে দেখতে চাই। আমাকে অভিশাপ দেননি যে চিরকাল ওই অন্ধকারেই আমাকে থাকতে হবে। সূর্যের আলোতে এলেই আমি ধ্বংস হয়ে যাব। তবে 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 যদি আমি বিশ্বের অধীশ্বরী হতে পারি কোনো দিন, তবে সেই সাপ থেকে মুক্তি পাব। গুরুদেবের মৃত্যুর পর সম্পূর্ণভাবে অভিশপ্ত জীবনে পা বাড়ালাম। শুরু করলাম শয়তানের উপাসনা। সম্পূর্ণ অন্ধকারে থাকতে শুরু করলাম আমি একা। কিন্তু আমার সঙ্গে কিছু সেবক, যারা কিন্তু মানুষ নয়, পিশাচ, আমাকে তারা সঙ্গ দিত। আমার প্রথম লক্ষ্য নিজেকে অমর করে তোলা। তার জন্য ভ্যাম্পায়ার হয়ে উঠতে চাইলাম আমি। শুরু করলাম কঠোর সাধনা করা। প্রথমে একটা বাচ্চা ছেলেকে বলি দিয়ে সাধনা শুরু হলো আমার। ততদিনে আমার মন আমার শরীর থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি এখন শুধুই বড় হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছি। ভ্যাম্পায়ার আমি। এখন আমার কাছে একটাই লক্ষ্য, পৃথিবীর অধীশ্বরী হওয়া। তার জন্য আমি সব 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 করতে পারি। এরপর আমাকে একটা মন্ত্রপ্রত চেন পড়তে হলো। তাতে একটা নীল রঙের পাথর লাগানো ছিল। সেই চেন আমার সমস্ত শক্তির উৎস ছিল। আর তার সঙ্গে সঙ্গে আমার প্রভু শয়তানের দেবতার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করছিল। যতক্ষণ আমি আমার গলায় এটা রাখবো, ততক্ষণ আমি ওই দেবতার অধীনে থাকবো। আমার কাজ ওনাকে খুশি রাখা, আর ওনার কাজ আমার সুরক্ষা নিশ্চিত করা। এবার শুরু হলো আমার সাধনার তৃতীয় পর্ব। প্রতি মাসের প্রথম আর তৃতীয় শুক্রবার মাঝরাতে খোলা জানালার সামনে দাঁড়িয়ে আমাকে একটা মন্ত্র উচ্চারণ করতে হতো 13 বার। মন্ত্রটা ছিল এরকম: রক্তলাল ফ্যাকাশে চামড়া, চাঁদের আলো আমাকে টানে, আমার তৃষ্ণা মেটাও, মোটা শিরা যাক আমার শরীরে, কোনো ব্যথা নেই। রক্তলাল ফ্যাকাশে চামড়া, চাঁদের আলো আমাকে টানে, আমার তৃষ্ণা মেটাও, মোটা শিরা যাক আমার শরীরে, কোনো ব্যথা নেই। তার সাথে শুরু হলো রক্ত খাওয়া। প্রথমে বিভিন্ন প্রাণী দিয়ে শুরু করলাম, তারপর মানুষ। ধীরে ধীরে হয়ে উঠলাম খুব শক্তিশালী একটা ভ্যাম্পায়ার। কিন্তু এখানেই আমার কাজ শেষ হলো না। আমার মানুষের উপর প্রতিশোধ নেওয়ার কাজ। হ্যাঁ, আমি তমসা, অত্যন্ত শক্তিশালী এক পিশাচ। এখন আমার দুটো কাজ: শয়তানের দেবতাকে খুশি করা আর নিজে শক্তিশালী হয়ে ওঠা। এই লক্ষ্যে শুরু হলো আমার পরিকল্পনা। প্রথমে আমি বশ করলাম কিছু নিম্ন শ্রেণীর আত্মাকে। এদেরকে আমার সেবক করলাম। গভীর জঙ্গলে একটা ছোট্ট কুঁড়ে বেঁধে থাকতাম। সমস্ত লোকের নজর এড়িয়ে আমার সেবকরা গ্রামে গিয়ে নিয়ে আসতো তাদের একটা একটা শিকার। তারপর বিভিন্নভাবে মায়ায় জড়িয়ে তাদেরকে নিয়ে এসে তাদের রক্ত পান করতাম, মাংস খেতাম। কিন্তু প্রতি মাসের পূর্ণিমার দিন সাধনার দিন ছিল। তাই ওদিনই আমার কোনো নবজাতক শিশু প্রয়োজন হতো। এভাবেই গত 5 বছর আমি সাধনা করেছি। তবে মানুষ সচেতন হয়ে উঠছে। তারা অত্যন্ত ভয় পাচ্ছে প্রতিদিন এভাবে একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে বলে। পুলিশ তদন্ত চালাচ্ছে জোর কদমে। আমাকে ধরার সাধ্যের বাইরে। আজও তেমনি একজনকে নিয়ে এসেছে ওরা। কাল পূর্ণিমা, কাল সাধনার দিন। তার আগে আজ শেষ শিকার।
লোকটিকে দেখে আমি চিনতে পারলাম তমাল, কিন্তু তমাল আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? ও কি আমায় চিনতে পারছে? না 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 না, কি করে চিনতে পারবে? আমি এখন অত্যন্ত সুন্দরী একজন মেয়ে রূপে আছি। তোমার মুগ্ধ হয়ে আছে আমার দিকে। ধীরে ধীরে এগিয়ে গেলাম ওর কাছে, আমায় জড়িয়ে ধরতে গেল। আমি ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে গেলাম, তারপর বিধিয়ে দিলাম আমার সাতন্তর গলায়। কি শান্তি, এত আনন্দ আমি আগে কখনো পাইনি। তমাল ছটফট করছে যন্ত্রণায়, আমি শুষে নিচ্ছি ওর শরীরের রক্ত। তৃষ্ণা মেটার পর মাংস খেতে শুরু করলাম। তারপর অবশিষ্ট শরীরটা আমার সেবকের হাতে বিশ্রাম নিতে গেল। আমি দিয়ে দিলাম ওদের ছুঁড়ে। আজ আমার মন শান্ত, আমার সকাল থেকে খুশিতে ভরে আছে মন। আজ আমার সাধনার শেষ দিন। আজকের বলি দেবার পরে আমি বিশ্বের অধীশ্বরী হতে পারবো। যথাসময়ে আমার সেবকরা নিয়ে এলো একটা ছোট্ট বাচ্চা। ততক্ষণে আমার স্নান করে পুজোয় বসে গেছি। ওরা বাচ্চাটাকে স্নান করিয়ে কপালে রক্ত চন্দনের তিলক এঁকে দিল, তারপর আমার কাছে নিয়ে এলো। আমি তখন শয়তানের দেবতাকে আহ্বান করে ফেলেছি। চারিদিকে উত্তাল হয়ে উঠেছে, প্রকৃতি নিজেকে তৈরি করছে শয়তানকে বরণ করার জন্য। কিন্তু কিন্তু এ কি, এভাবে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে কেন? এর আগে কখনো তো এমন হয়নি। এবার থেকে এই বাচ্চাটাকে দেখে এত মায়া কেন জাগছে? না, আমি তবে ফিরে যাচ্ছি আগের জীবনে। না 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 না, তা সম্ভব কি করে সম্ভব? আমি 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 তো সে নই। আমাকে শক্তি পেতে হবে, আমায় বলি দিতে হবে। খাড়াটা হাতে তুলে নিলাম, কিন্তু হাত কাঁপছে কেন? আমি পারলাম না। চারদিকে প্রকৃতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বুঝতে পারছি শয়তানের দেবতা অধৈর্য হয়ে উঠেছেন। আমি আমার সেবককে ডাকলাম। আর বেশি সময় নেই আমার হাতে। সেবকের কাছে বাচ্চাটাকে দিয়ে বললাম, যাও একে যেখান থেকে নিয়ে এসেছো দিয়ে এসো, রেখে এসো একে, যাও যাও, আমার আদেশ সেটা, যাও। সেবক বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে গেল। আমি শুনতে পাচ্ছিলাম শয়তানের দেবতার গর্জন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি পারবো না, কারোর প্রাণ নিতে পারবো না। তাতে যা হয় হোক, আমি শয়তানের দেবতার চিহ্ন গলা থেকে টেনে ছুঁড়ে পড়ে দিলাম। দম বন্ধ হয়ে আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে, ভোর হয়ে আসছে। শয়তানের দেবতা চিৎকার করতে লাগলো রাগে। আমি ছিটকে গেলাম দরজার বাইরে। তখন সবে সকাল হয়েছে। সকালে সূর্যের আলো এসে পড়লো আমার উপর। আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে আসছে। তবু একবার চোখ বন্ধ করে প্রণাম জানালাম সূর্যদেবকে। তারপর প্রতীক্ষা করতে লাগলাম এই অভিশপ্ত জীবন শেষ করে নতুন জন্ম লাভ করবার জন্য। শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকের নিবেদনে অভিশপ্ত হোটেল। হোটেলের দরজা খুলতে অস্বস্তি হচ্ছিল মৃত্তিকার। যা শুনেছে তারপর দরজা খুলেই মৃত্তিকা অবাক হয়ে গেল। না, কেউ তো নেই বাইরে। তবে কি ভুল কিছু শুনল সে? দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বিছানায় পরিণীতার পাশে এসে বসল সে। কাঁচের জানলা দিয়ে দূরের পাহাড়গুলোর দিকে চোখ পড়ল ওর। ঘন অন্ধকার, সেরকমই ঠান্ডা।
সেই সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। মৃত্তিকা এক প্রকার ভয়ে ভয়েই বলল, আমি সত্যি বাইরে একটা আওয়াজ শুনলাম রে। পরিণীতা হেসে উঠল, বলল, তুই একটা ভীতু, আমি তো বাথরুম থেকে কোনো আওয়াজই পেলাম না। না রে, খাবার দিতে আসা ছেলেটা কি বলে গেল শুনলি না? আরে ও বাচ্চা ছেলে কার থেকে কি আজগুবি গল্প শুনে আমাদের বলেছে। তবে যাই বল, বেশ একটা রোমাঞ্চকর জায়গায় আর পরিবেশ। হ্যাঁ, কিন্তু আমরা এত ভালো একটা জায়গায় রয়েছি, কি বল, তাই না? আমি বাবা আর কোথাও বেরোচ্ছি না ঘর থেকে। আচ্ছা আচ্ছা, তোকে আর কোথাও বেরোতে হবে না, ঠিক আছে? পাশের রুম থেকে আমি রবিকে ফোন করে এখানে ডেকে নিই। তো এই রুমে বসেই একসাথে ডিনার করতে করতে জম্পে সারটা হবে। ওরা 4 জন তো কর্ণাটকের ইয়ারকাট অঞ্চলে ঘুরতে এসেছে। ওরা সকলে ব্যাঙ্গালোরের একই অফিসে চাকরি করে। এই অফিস থেকে দিন দিনেকে ছুটি পেয়ে নিজেদের গাড়ি নিয়ে ওরা বেরিয়ে পড়েছে ভ্রমণের উদ্দেশ্যে। ইয়ারকাট শহরের মধ্যিখানে বাজারের কাছেই আগে থেকে ওরা হোটেল বুক করে রেখেছিল। কিন্তু হঠাৎই শহরের শেষ প্রান্ত দিয়ে শহরে ঢোকার সময় ওদের গাড়িটা খারাপ হয়ে যায়। ব্যাস, সাথে সাথে নামে তুমুল বৃষ্টি। আশেপাশে কোনো গ্যারাজ বা কোনো দোকান চোখে পড়ে না ওদের। সামনেই এই হোটেলটার চোখে পড়তে আপাতত আজ রাত কাটানোর জন্য ওরা এটা এখানে নিয়ে আশ্রয় নিয়েছে। কাল সকালে গাড়ি ঠিক করে নিজেদের হোটেলে ফিরে যাবে ওরা। পাশের রুম থেকে অত্রি আর রবি এলো। দরজা অবশ্য পরিণীতাই খুলল। ঘরে ঢুকেই অত্রি বলল, কিরে, নিচে ডাইনিংয়ে যাবি না খেতে? পরিণীতা বলল, মৃত্তিকার খুব ভয় করছে, ঘরে বসেই সকলে একসাথে আড্ডা মারতে মারতে ডিনার করি, চল। রবি হেসে বলল, ভয়? কিসের ভয়? মৃত্তিকা বলল, জায়গাটা ভালো নয়। অত্রি অবাক হয়ে বলল, কে বলল তোকে? পরিণীতা বলল, আরে যে বাচ্চা ছেলেটি খাবার দিতে এসেছিল সে হঠাৎ আমাদের বলল যে দিদি এখানে রাত্রিবেলা একটু সাবধানে থাকবেন, অনেক রকম ওই আওয়াজ শুনতে পাবেন, কিন্তু দরজা খুলবেন না, উত্তরও দেবেন না। তাই শুনে মৃত্তিকার একটু ভয় পেয়ে গেছে। অত্রি আর রবি দুজনেই বলে উঠল, আমরা তো রয়েছি পাশের রুমে, ভয় পেলে আমাদের ডাকবি। রাতের খাওয়াটা বেশ ভালোই জমলো। সরু চালের ভাত, গন্ধরাজ লেবু, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সরু সরু আলু ভাজা, দেশি মুরগির ঝোল, চাটনি, পাঁপড়। উফ, রান্নাও দারুণ। একটু বেশি খেয়ে নিল ওরা। রবি একটা তৃপ্তির ঢেকুর তুলে বলল, হোটেলটা কিন্তু বেশ ভালোই, খাবারটাও দুর্দান্ত। কেন যে ছেলেটা ভুলভাল কথা বলল। অত্রি আর রবি পাশের ঘরে চলে যেতে মৃত্তিকার পরিণীতা একটা হালকা আলো জ্বালিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। জানলা দিয়ে দূরের কালো পাহাড়টা দেখতে দেখতে ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল মৃত্তিকা। হঠাৎ ঘুম ভেঙে গেল মৃত্তিকার। দূর থেকে একটা শিশের মতো আওয়াজ ভেসে আসছে যেন। কান পেতে শুনল সে, মনে হচ্ছে যেন দূরের পাহাড়ের পাশ থেকেই আসছে। পাশে তাকিয়ে দেখল পরিণীতা অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ বাইরের বাগানে জুতো পরে চলার মচমচ আওয়াজ পেল সে। বাধ্য হয়ে পরিণীতাকে ডাকল সে। পরিণীতার কানেও যে আওয়াজটা এলো, ফোন করে অত্রি আর রবিকে ডাকতে যাবে এমন সময় হঠাৎ কারেন্ট চলে গিয়ে ঘরের লাইটটা নিভে গেল। দুজনেই খুব ভয় পেয়ে দরজা খুলে তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে দরজা ধাক্কা দিল। জুতোর আওয়াজটা তখনও পাওয়া যাচ্ছে। অত্রি আর রবিও বেরিয়ে একই আওয়াজ শুনতে পেল। ওরা তাড়াতাড়ি নিচে নেমে রিসেপশনের পাশে ম্যানেজারের ঘরের দিকে গেল। কিন্তু কোথায় কি? নিচে নেমে দেখলো ফাঁকা মাঠ, উপরের ঘরগুলো যেন শূন্যে ভাসছে। অত্যন্ত ভয় পেয়ে তারা সকলে বাইরে বেরিয়ে ছুটতে শুরু করলো। পেছনে যেন হাজারটা জুতোর আওয়াজ ধাওয়া করতে লাগলো তাদেরকে। তার সঙ্গে আরো বিচিত্র আওয়াজ, সামনে পাহাড়ি জঙ্গল, সকলে সেই জঙ্গলের দিকে ছুটলো। পিছনে তাকিয়ে দেখলো অজস্র কঙ্কাল ছুটতে ছুটতে তাদের পিছনে আসছে। আতঙ্কের অজ্ঞান হয়ে পড়ে গেল।
জ্ঞান যখন ফিরল তখন মাথার উপর সূর্য গনগন করছে। চারদিকে তাকিয়ে ওরা দেখল স্থানীয় মানুষজন ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। একজন জিজ্ঞাসা করলো, আপনারা কারা? এখানেই বা কিভাবে আসলেন? নিজেকে সামলে নিয়ে মৃত্তিকা গত রাতে সব কথা বলল। সকলেই এক বাক্যে বলল, এখানে আশেপাশে কোনো হোটেল নেই, সমস্ত হোটেলই শহরের মধ্যেখানে। কয়েক বছর আগে সেখানে একটি হোটেল ছিল ঠিকই, কিন্তু এক প্রমোটার ওই জায়গায় শপিং মল করার জন্য জমিটা কিনে নিতে চাইছিল। হোটেলের মালিক তাতে রাজি ছিলেন না। এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। একদিন রাতে প্রমোটার তার লোক দিয়ে ওই হোটেলটি পুড়িয়ে দেয়, আর ওই জমিতে হোটেল মালিক, তার সঙ্গে রাঁধুনি এবং মালিকের কিছু গেস্টও পুড়ে মারা যান। এরপর প্রমোটার আর ওই জমিতে শপিং মল বানাতে পারেননি। যতবার বানাতে গেছেন কিছু না কিছু বাধা এসেছে। জায়গাটা পরিত্যক্ত অবস্থাতেই এখনো পড়ে রয়েছে। সব শুনে রবি আর অত্রি বলল, আমরা যে প্রাণ নিয়ে ফিরে এসেছি এই অনেক। স্থানীয় লোকেদের সাহায্যে গাড়ি ঠিক করে ওরা আবার রওনা দেয় ইয়ারকট শহরের প্রাণ কেন্দ্রের দিকে। শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকের বিশেষ নিবেদন আখতারুজ্জামান কলমে একটি সত্যি ভূতের গল্প, স্কন্ধ কাটার কবলে। আষাঢ় মাস, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সারা দিন। ফারুকগঞ্জ থেকে তার গাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধে হই হই করছে। মাটির রাস্তা বৃষ্টিতে ভিজে কাদায় মাখামাখি। তার ভিতর পিছলা খেতে খেতে ফারুক যখন গ্রামের ধারের বিলের কাছে পৌঁছল, ততক্ষণে চারিদিকে ঘোর আঁধার নেমেছে। থেকে থেকে সনসন বাতাস বইছে। চারিদিকে শুধু ব্যাঙের ডাক আর মাঝে মাঝে মেঘের গুরু গুরু ধ্বনি। ওদিকে গুড়ি গুড়ি বৃষ্টি বিরামহীনভাবে ঝরে যাচ্ছে। এত অন্ধকারে কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই। ফারুক যদিও খুব সাহসী ছেলে, তারপরও একটু দ্বন্দ্বে পড়ে গেল। এখন তাকে বিলের মাঝে রাস্তা দিয়ে যেতে হবে, যে রাস্তার দুই ধারে কেবল পানি আর পানি। আশেপাশে 2 মাইলের ভেতর কোনো মানুষের বাড়ি নেই। আর এই রাস্তার কুখ্যাতিও রয়েছে প্রচুর। এখানে নাকি প্রায় নির্জন দুপুরে অথবা রাতের অন্ধকারে স্কন্ধ কাটা ভূত আর মেছো পেতনির দেখা পাওয়া যায়। মেছো পেতনি তবু ভদ্র, সে মানুষকে কেবল ভয় দেখিয়েই ছেড়ে দেয়। হয়তো কোনো মানুষ একা রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ শুনতে পাবে কে যেন কচড় মচড় করে কিছু খাচ্ছে, আর মাঝে মাঝে চিকন নাকি গলায় হে 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 করে হাসছে। আর সেই সাথে নাকে লাগবে পচা মাছের তীব্র বোটকা গন্ধ। কেউ যদি কখনো স্কন্ধ কাটার খপ্পরে পড়ে, যার কিনা কোনো ধর আছে মুন্ডু গায়েব, তবে তার খবর আছে। এই তো কিছুদিন আগে ফারুকদের গ্রামের বুড়ো করিম শেখ দুপুরে বিলে মাছ ধরতে পড়ে এসেছিল স্কন্ধ কাটার কবলে। স্কন্ধ কাটা তাকে কাদার ভেতর হাঁটু অবধি ঘিরে রেখে দিয়েছিল। পায়ের দিক থেকে হাঁটু পর্যন্ত নয়, মাথা থেকে হাঁটু পর্যন্ত। ভাগ্যিস ওই সময় ফারুকের বন্ধু রাসেল যাচ্ছিল ওই পথ দিয়ে। সে দূর থেকে পানির ওপর শূন্যে দুটো পায়ের নড়াচড়া দেখে তাড়াতাড়ি গিয়ে ছুটে তুলে আনে তাকে। নইলে ওই দিনই করিম শেখের ভবলীলা গিয়েছিল ইতি হয়ে। ফারুক এসব ভেবে একটু ইতস্তত করে রওনা হলো। পেতনির সাথে দেখা হলে তার সমস্যা নেই, দিব্যি তার সাথে গল্প টল্প করে এই পথটুকু পেরিয়ে যাবে। কিন্তু ভয়ে তার ওই স্কন্ধ কাটাটাকে নিয়ে, যদি ওটা দেখা দেয় তবে একা সে ওটার সাথে কি করবে? নির্ঘাত তাকে বিলের কাদায় পুঁতে রেখে চলে যাবে ওটা। ফারুক মনে মনে দোয়া বুরুদ পড়তে পড়তে হাঁটতে লাগলো। হঠাৎ বিদ্যুতের চমক লাগলো। তার সাথে ফারুক ভয়ে জমে গেল, কারণ বিদ্যুৎ চমকের হালকা আলো এসে দেখতে পেল একটু দূরে
কি যেন রাস্তার এক পাশে এক পা আর অন্যদিকে আর এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। সে তো পা নয়, যেন তাল গাছের লম্বা গুঁড়ি। পাগুলো এতই লম্বা যে ফারুক শুধু পা দুটো দেখতে পেল, উপরে শরীর দেখতে পেল না। ফারুক মনে মনে ভাবল, এ স্কন্ধকাটা ছাড়া আর কেউ নয়। তাকে পায়ের তলায় পিষে মারার কুবুদ্ধি নিয়ে বেটা ওমন পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেই ওই পায়ের তলা দিয়ে যেতে যাবে, অমনি পায়ের এক চাপে তাকে থেতলে দেবে ভূতটা। ফারুক ভেবে পাচ্ছিল না কি করবে। একবার ভাবলো পিছন ফিরে উল্টো দিকে ছুট দেবে, কিন্তু স্কন্ধকাটার যে লম্বা পা, তাতে কয়েক সেকেন্ডে সে ফারুককে ধরে ফেলবে। তারপর থেতলানো তো সময়ের ব্যাপার। তাই সে ঠিক করলো, মরতে হলে তো লড়াই করেই মরবে। পিছু না হটে সে বাড়ির পথে এগুবে। স্কন্ধকাটা যদি কিছু করতে আসে, তাহলে সে ওটার পা জাপটে ধরে রাম কামড় বসিয়ে দেবে। তারপর যা থাকে কপালে। সে শুনেছে ভূতেরা নাকি মানুষের কামড় ভয় পায়। যা ভাবা সেই কাজ। ফারুক তার লুঙ্গি ওপরে তুলে মাল কোঁচা বাঁধল, গায়ের জামা খুলে কোমরে জড়ালো। তারপর মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে সামনে এগিয়ে গেল। অন্ধকারে আবছা মতো সে দেখতে পাচ্ছিল স্কন্ধকাটার পা দুটো। হাঁটতে হাঁটতে সে যখন ওটার কাছে এসে চলে এলো, তখন ভয়ে তার চোখ বন্ধ হয়ে গেল। দু হাত সামনে বাগিয়ে হাতড়াতে হাতড়াতে সে এগুতে লাগলো। হঠাৎ হাতে বাঁধলো কি যেন। সে বুঝলো এই তো স্কন্ধকাটার পা। সে মোটেই দেরি না করে ইয়া আলী বলে চিৎকার করে জাপটে ধরলো সে পা। সর্বশক্তিতে বসিয়ে দিল এক কামড়। কিন্তু এ কি, তার মুখে এমন কসকস লাগছে কেন? আর স্কন্ধকাটার পাটাও এমন যেন মসৃণ, আবার মাঝে মাঝে খসখসে লাগছে। সে চোখ মেলে তাকালো, ভালো করে স্পর্শ করে দেখলো। হায় হায়, এ কি! এই তো দেখি এক বিশাল কলা গাছ। মাঝখান থেকে ভেঙে যাওয়াতে সেটির মাথা অন্য পাশ ছুঁয়েছে, আর তাতেই মনে হচ্ছিল এ যেন রাস্তার দুধারে পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ফারুক নিশ্চিন্ত মনে ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। কলা গাছ না হয়ে সত্যি যদি স্কন্ধকাটা হতো, তবে এতক্ষণে তার অক্কা পাওয়া নিশ্চিত হয়ে যেত। এই ভেবে সে হেসে উঠল। সাথে সাথে কে যেন তার পাশ থেকে নাকি গলায় হে 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 করে হেসে উঠল। ফারুক ধমকে উঠল, দূর হ পেতনি, তার প্রেমিক স্কন্ধকাটার জ্বালায় বাঁচি না, তার উপরে তুই আসছস আমায় তামাশা করতে। এক থাপ্পড়ে তো 32 তার ফেলায় দিব। সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল, আর ফারুক নিজের বাড়ির দিকে রওনা দিল। নমস্কার। আজকের গল্প মৃত্যুর খেলা। গল্পের লেখক সরিদীপা ঘোষ, অডিও ইফেক্ট সুজন ঘোষ, গল্পের সূত্রধর আমি রীতা বিশ্বাস। আপনাদের জানা কোনো গল্প থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। মনে আছে ছোটবেলায় লোডশেডিং হওয়ার দিনগুলি? পড়ার ফাঁকে লোডশেডিং হলেই আমরা ঠাকুমা বা দাদুর কাছে বসে গল্প শুনতাম। আমার দাদু অর্থাৎ আমার ঠাকুরদা মায়ের বিয়ের আগে মারা যান, আর ঠাকুমা বছর 2 আগে মারা যান। তা যাই হোক, তখনও আমাদের বাড়িতে ইনভার্টার আসেনি। লোডশেডিং হলেই আমরা ভাই বোনেরা ঠাকুমার কাছে বসে চুটিয়ে গল্প শুনতাম। কখনো রামায়ণ মহাভারতের গল্প, আবার কখনো ওনাদের ওপার বাংলার জীবন কেমন ছিল সেই বিষয়ে গল্প। আর আমাদের সবচেয়ে প্রিয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভূতের গল্প। আমি ক্লাস 7-এ পড়ি সময় মাত্র, তখন গরমকাল। আমার বেশ মনে আছে। আর মাত্র কয়েকদিন পরে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার প্রস্তুতিও চলছে জোর কদমে। ঠিক সেই সময় কারেন্ট অফ হয়ে গেল। আগে একটু গরম পড়লেই লোডশেডিং হয়ে যেত, কিন্তু কুছ পরোয়া নেই, ঠাকুমা আছে না। সবাই মিলে হারিকেন নিয়ে ছাদে উঠলাম। আম্মাকে ঘিরে বসলাম আমি আর আমার দাদা। বাবাও তখন অফিস থেকে বাড়ি আসেনি। মাও ছাদে উঠলেন আমাদের সাথে। 4 জন মিলে গল্প বেশ জমে উঠল। পাশে টিমটিম করে একটা হারিকেন জ্বলছিল। আশপাশটা ছিল পুরো থমথমে। একটু হাওয়া ছিল না সেদিন ছাদে। তার মধ্যে কেমন একটা গুমটে গরম লাগছিল। আমি আর আমার দাদা আম্মাকে চেপে ধরলাম ভূতের গল্প শুনতে চাই বলে। আম্মা আকাশের দিকে তাকে একটু উদাস কণ্ঠে বললেন,
আমার মাথায় একটা সত্যি ঘটনার কথা আসছে ঠিকই, কিন্তু সেটা তোমাদের সামনে বলাটা ঠিক হবে না। কারণ যতবারই আমি সেই গল্প কাউকে বলেছি ততবার ওর ঠিক নিজের উপস্থিতি আমাকে জানান দিয়ে গেছে। তবে ওর আমার জীবনে আবির্ভাব খুব একটা শুভ নয়। আমরা তো ছেলে মানুষ, একথা শোনার পর আমাদের কৌতূহল আরো বেড়ে গেল। নাচর বান্ধা হয়ে উঠলাম ঠাকুমার জীবনে ঘটে যাওয়ার সেই ভৌতিক কাহিনী জানার জন্য। আমার যে দাদা এত শান্তশিষ্ট প্রকৃতির, সেও যেন সেদিন বায়না করাটা কেমন বাড়িয়ে দিল। আমার মা বরাবরই সাহসী, তিনিও আম্মাকে বললেন, এসব কুসংস্কার মা, তেমন কিছু হয় না, বলুন না ঘটনাটা। অবশেষে সকলের অনুরোধে আম্মা রাজি হলেন বলতে, কিন্তু আমাদের বললেন এই ঘটনা শোনার পর আমরা যেন একসাথে জড়ো হয়ে থাকি এবং উনি যেমন ভাবে বলবেন তাই করি। আমরাও রাজি হয়ে গেলাম তার প্রস্তাবে। আম্মার বলা কাহিনী আমি এখানে নিজের মতো করে বলার চেষ্টা করলাম। আমি তখন খুব ছোট, আমার বয়স বছর 8 হবে। সেই সময় আমাদের গ্রামের বাড়িতে ইলেকট্রিক আসেনি। কিছু পরিবারে সন্ধ্যায় হারিকেনে আলো জ্বলতো, আবার কোথাও বা ল্যাম্পের হালকা শিখা প্রচলিত থাকতো। আর আমরা ছিলাম গ্রামের মানুষ, অর্থাৎ আমাদের জীবনযাপন ছিল সারল্যে ভরপুর। সে যাই হোক, ছেলেবেলায় আমার বান্ধবীরা মিলে সারা পাড়ায় খেলে বেড়াতাম। আমার বাবা ছিলেন বেজে রাগী একজন মানুষ। তিনি মেয়েদের বেশি বাইরে খেলতে যাওয়া পছন্দ করতেন না। বাবা বেরোলে আমরা 3 বোন খেলতে বেরিয়ে পড়তাম পাড়ায়। সত্যি বলতে মা আমাদের কখনোই পাড়ায় মিশতে বারণ করতেন না। তিনি আমাদের 3 বোনকে বাবার আড়ালে খেলতে যেতে বেশ উৎসাহ দিতেন। আমি ছিলাম বোনেদের মধ্যে সবার ছোট। তোরা তো জানিসই, বড় দিদি আর মেজ দিদি বা আবার পাড়ার বড় বড় দিদিদের সঙ্গে খেলা করত। আর আমার সেই সময় একজনই প্রিয় বান্ধবী ছিল, ওর নাম ছিল রাধা রানী। ব্যাস, এই পর্যন্ত। রাধা দিদার নাম নিতেই একটু ঢোক গিললেন আমার ঠাকুমা। আমরা নিজেরাও এই বিষয়টা খেয়াল করি। এরপর আম্মা 2-1 মিনিট চুপ থেকে ঈশ্বরের নাম জপে নিয়ে আবারও বলতে শুরু করলেন, রাধা আমার প্রিয় বান্ধবী ছিল। খুব অল্প দিনের মধ্যেই আমরা অভিন্ন হৃদয়ে বন্ধু হয়ে উঠেছিলাম একে অপরের। ও আমাকে ভীষণ ভালোবাসতো, যেখানেই যেত আমাকে সঙ্গে করে নিয়ে ও যাবেই। ওর একটা ভালো জামা থাকলেও সেটা আমাকে পরতে দিত। বাড়িতে ভালো কিছু রান্না হলে আমাদের বাড়িতে এসে দিয়ে যেত আমার নাম করে। রাধার বাবা বেশ অবস্থা সম্পন্ন লোক ছিলেন। এলাকায় মেসের খুব ডাকনাম ছিল। এক কথায় উনি ছিলেন একজন সজ্জন মানুষ। আমরা সকলেই মিলেমিশে একসাথে এইভাবেই বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। প্রায় বছর 2 পরে রাধার মা অসুখে মারা যান। রাধা ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মাসিমা মারা যাওয়ার পর ছোট্ট রাধাকে রেখে মেসোর নাজেহাল অবস্থা। মেসো আর বিয়ে করতে পারেননি। স্ত্রী মারা যাওয়ার পর ওনার কেমন পাগলের মতন অবস্থা হয়। নেশাগ্রস্ত হয়ে পড়েন ধীরে ধীরে। এতটুকু মেয়ে রাধা একা খুব অসহায় হয়ে পড়ে। আগের মতো ও আর খেলতে আসতো না মাঠে। ঘরের রান্না বান্না কাজকর্ম সব ওকে সামলাতে হতো। মাঝে মাঝে আমি যেতাম রাধার বাড়িতে। মা ভালো কিছু রান্না করলেই ওদের জন্য নিয়ে আসতাম আমি। রাধা কেমন যেন আমাকে আঁকড়ে ধরেছিল। আমিও ছিলাম ওর অন্ধকার জীবনে এক চিমটে প্রদীপের আলো। এরপর থেকে শুরু হয় মেসোর প্রায় রাতে বাড়িতে না ফেরা। রাধার প্রতিও উনি কেমন যেন অসহ্য হয়ে উঠতে থাকেন। মাসিমা মারা যাওয়ার পর মেসো তার প্রাণপ্রিয় রাধাকে আর সহ্য করতে পারতেন না। অর্ধেক রাত রাধা একা একা বাড়িতে থাকতো। ঘটনার দিন সকালেও আমি রাধার বাড়িতে গিয়েছিলাম। সকাল থেকে ওর মুখটা একেবারেই থমথমে ছিল। সেদিন আর বেশি কথা বলেনি ও আমার সঙ্গে। শুধুমাত্র বলেছিল, তোকে আমি খুব ভালোবাসি রে, তোকে আমি সারা জীবন মনে রাখবো। সেদিনই গভীর রাতে রাধার মৃতদেহ পাওয়া যায় ওদের বাড়ির পাশে পুকুরের পাড়ে। কেউ বা কারা নৃশংসভাবে গলা টিপে খুন করে রেখে গিয়েছিল ওকে। আমাকে মা যেতে দেননি ওখানে। পরে জেনেছিলাম রাধার কাকা জ্যাঠারা ওর বাবার জমি জায়গা কেড়ে নেওয়ার জন্য অনেকদিন থেকেই চেষ্টা করছিল। মাসিমা মারা যাওয়ার আর মেসোর উদাসীনতার ফলস্বরূপ ওদের একমাত্র উত্তরাধিকার রাধাকে নিজের রাস্তা থেকে সরিয়ে মেসোর সবকিছু কেড়ে নিতে চাইল ওরা। গল্পটা বলতে বলতে ঠাকুমা গাল বেয়ে গড়িয়ে পড়লো জল। হারিকেনের টিমটিমে আলোয় সেই জল
চোখ এলো না আমাদের। কিন্তু আসল কাহিনী শুরু হলো রাধা মারা যাওয়ার পর থেকে। রাধার কাজের দিন আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। ওর কাকা কাকিমাদের ওর ছবির সামনে আর পাড়ার লোকের সামনে সে কি নাটক! ওর ছবির সামনে মূর্ছা যায় প্রায়। কিন্তু ঠাকুর মশাই সেদিন কয়েকটা কথা বলেছিলেন সবাইকে। এই কথা মেয়ের অপঘাতে মৃত্যু হয়েছে, ওর দোষ পাওয়া গিয়েছে, রাধা আবার ফিরে আসবে, ও এই গায়ের কাউকে শান্তিতে থাকতে দেবে না। সেদিন মাঝরাতে আমি বাইরে কল ঘরে গিয়েছিলাম প্রকৃতির ডাকে। মা সারাদিন খাটাখাটনির পর ঘুমিয়েছিলেন বলে আমি আর তাকে ডাকিনি। হাতে একটা মোমবাতি নিয়ে আমি নিজের ঘর থেকে একাই বেরিয়ে এসেছিলাম। নিশুন রাত, কোথাও কোনো আওয়াজ নেই, শুধুমাত্র একটা ঝিঝি পোকা ডেকেই চলেছে অবিরাম। কল ঘরের সিকিউরিটা খুললাম। টিনের দরজাটা একটা কাজ করে আওয়াজ তুলে চুপ করে গেল। ভিতরে ঢোকার সাথে সাথেই শুনতে পেলাম আমার নাম ধরে বাইরে থেকে একজন ডাকছে। ঘুমের ঘরে আমি বলে উঠলাম, হ্যাঁ রাধা আসছে। হঠাৎ আমার ঘোর কেটে হকচিয়ে গেলাম। এ কি, রাধার গলা কিভাবে পেলাম? পরপর দুবার আমি সেই ডাক শুনলাম, অত্যন্ত ক্ষীণ স্বরে। ভয় পেয়ে কল ঘরের দরজাটা খুলে বেরিয়ে এলাম। দেখলাম একটু দূরে পাশের শ্যামল দাদুদের ঘরের কাছে রাধা দাঁড়িয়ে রয়েছে আমার দিকে স্থির চোখে তাকিয়ে। ওর দৃষ্টি পথরের মতন, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, জিভটা বেরিয়ে সামনে ঝুলছে। কাউকে গলা টিপে মারলে যেমন মুখটা বিকৃত হয়ে যায়, রাধার মুখটা তেমনি বিকারগ্রস্ত। আমি ভয় পেয়ে পড়ি মরি করে ছুটে বাইরে দালানে চলে আসি। তারপর কি মনে হতে একবার পিছনে ঘুরে তাকিয়ে দেখি রাধা আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, আমার প্রতি একটা কোর দৃষ্টি নিবন্ধ করে। আর কোনো দিকে তাকাইনি আমি। এক ছুটে মায়ের কাছে চলে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। সেই রাতে চোখ বুঝলেই রাধার বিধ্বস্ত ভয়ঙ্কর মুখটা চোখের সামনে ভেসে উঠছিল বারবার। আর আমার সারা শরীরটা অসম্ভব কাঁপুনি দিয়ে ব্যথা করছিল। পরের দিন সকালে আমার ধুম জ্বর এসেছিল গায়ে। প্রায় দিন 10 সেই জ্বর আমার গায়ে ছিল। জ্বরের ঘোরে আমি নাকি রাধার নাম নিয়ে চিৎকার করে করে উঠতাম। আমার দু চোখের কোলে চড়া করে কালি পড়ে গেছিল। চেহারা দিনে দিনে পাটকাঠির মতন হয়ে থাকলো। আমার ঠাকুমা অনেক টাটকা টোটকা জানতেন। তিনি বলছিলেন আমার উপর নাকি কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে। নারায়ণের চরণ স্পর্শ করানো ফুল দিয়ে বাঁধা তাবিজ ঠাকুমা আমার হাতে পরিয়ে দিতেই আমার জ্বর নিমেষেই হাওয়া হয়ে যায়। কয়েকদিন পর আমার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে। কিন্তু ঠাকুমা বারবার করে তাবিজটা আমার হাত থেকে খুলতে বারণ করে দিয়েছিলেন। ঘটনার মাসখানেক পর আমি সেই ঘটনার কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলাম। একদিন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় আমি আমাদের বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখলাম রাধা গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। আমি যেন কেমন সম্মিলিত হয়ে পড়েছিলাম। বারান্দা পেরিয়ে বাড়ির দরজাটা খুলে আমি ওর পেছনে পেছনে এগোতে থাকলাম। রাধা আমার থেকে ঠিক হাত দুয়ে এগিয়ে অন্ধকারে চাঁদের আলোয় ওকে অনুসরণ করতে থাকলাম। সেদিন আবার ছিল পূর্ণিমা। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আমি গলা অবধি জলে ডুবে রয়েছি, আর রাধা আমার সামনে আমার দিকে তাকিয়ে হাসছে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আর কিছু মনে নেই কি হয়েছিল সেদিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি শুয়ে রয়েছি আমাদের বাড়ির বিছানায়। গ্রাম শুধু লোক ভিড় করেছে আমাদের বাড়ির বারান্দায়। আমাদের পাশের পাড়ার এক দাদার রাতে মাছ ধরার নেশা ছিল। শুনেছিলাম তিনি নাকি মাছ ধরতে এসে আমাকে বাঁচিয়েছিলেন। তিনি দেখেছিলেন আমি যেন কাউকে অনুসরণ করার মতন করে জলে নেমে যাচ্ছিলাম। সেদিন আমাকে উদ্ধারের পর ঠাকুমা আমার শরীরে তাবিজটা খোঁজেন, কিন্তু পরে সেটা আর খুঁজে পান না। মা পরের দিন সেটা কল ঘরে খুঁজে পান। খুব সম্ভবত ওটা খুলে পড়ে যায় আমার হাত থেকে আগের দিন দুপুরে স্নানের সময়, অথবা ওইটা হয়তো রাধার কোনো চাল ছিল।
পরে ঠাকুমা আমাকে আবার ওরকম তাবিজ করে দিয়েছিলেন। একটা আমার কোমরে বাঁধা আছে আর একটা আমার হাতে। কোনোদিন ভুলেও আমি আমার শরীর থেকে ওই তাবিজ খুলিনি। আর জানি না সবচেয়ে কাছের বন্ধু হওয়া সত্ত্বেও রাধা কেন আমার এত ক্ষতি করার চেষ্টা করছিল বারবার। হয়তো বন্ধু হয়ে আমি ওর পাশে থাকিনি বলে, ওর উপর হওয়া অন্যায় অবিচার আটকাতে পারিনি বলে। আমি জানি রাধা আজও আমায় ক্ষমা করেনি, কিন্তু ও কি সত্যি বোঝেনি যে ওইটুকু বয়সে আমার কতই বা ক্ষমতা ছিল? কি করতে পারতাম আমি ওর অত্যাচারী পরিবারের লোকের বিরুদ্ধে? না, ও বোঝেনি। ওর জায়গা থেকে হয়তো বোঝা সম্ভব নয়। একরাশ অভিমান পুষে রেখেছিল রাধারানী আমার উপর। এর বছর 2-1 পর, মাত্র 12 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় তোমাদের দাদুর সঙ্গে। বিয়ের পর আমি কলকাতায় চলে আসি। আমার 2 দিদির আমার আগেই কলকাতায় বিয়ে হয়ে যায়। আমি ওই গা ছেড়ে চলে আসার পর নাকি ওই গ্রামে মরক লেগেছিল। রাধা জেঠা কাকারা পরপর মারা যেতে থাকেন, কেউ অসুখে, কেউ বা অপঘাতে। এক কাকা তো ওই পুকুরে জলে ডুবে মারা যান যেখানে রাধা আমাকে মারতে চেয়েছিল। আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার মা বাবা ওই অভিশপ্ত গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসেন। আমার বড় জামাইবাবু ওনাদের থাকার জন্য কলকাতায় বাসা ঠিক করে দেন। এই সময় মা খুব ক্ষীণ কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, রাধা মাসের আত্মার মুক্তির জন্য কোনো ব্যবস্থা কেন করেননি গ্রামে? সকলে মিলে যদি শান্তি সত্যায়নের ব্যবস্থা করতেন তাহলে হয়তো এত মানুষের প্রাণ যেত না। ঠাকুমা বলেন, ওসব ব্যবস্থা কে আর করবে মা? রাধার আত্মীয়রা ছিলেন ওদের শত্রু, আর পাড়ার সকলে এমনিতেই ভীত অবস্থায় ছিলেন। মরক লেগেছিল গোটা গ্রামে। হয়তো কোনো বিহিতের উপায় খোঁজা হয়েছিল, কিন্তু রাধাকে থামানো যায়নি কোনোভাবেই। আমার শেষের একটা কথা আমার খুব কানে লেগেছিল। সেদিন তোমরা কি ভেবেছ রাধার হাত থেকে আমি মুক্তি পেয়েছি আজও, এত দূরে এসেও? তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, না, পাইনি। এমন সময় কারণ চলে আসে। এই কাহিনীটা শুনে আমার মন তখন ভরাক্রান্ত। সত্যিই তো, একটা মেয়ের ওপর, তার পরিবারের ওপর হওয়া অত্যাচারে কোনো বিয়ে হয়নি। সত্যিই তো স্বপ্নের অপরাধ। নির্যাতিত মানুষ কি জাস্টিস পাই? এমন সময় আমরা নিচে গেট থেকে বাবার গলায় আওয়াজ শুনতে পাই। মা তাড়াতাড়ি হয়ে নিচে নামতে যাবেন, ঠিক এমন সময় তিনি চিৎকার করে ওঠেন, বাবু দাঁড়া, আর 1 পাও তুই এগোবি না। আমি আর আম্মা ঘুরে তাকিয়ে দেখি আমার দাদা ছাদের নিচু পাঁচিলটার উপর দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে এক দৃষ্টি তাকিয়ে। আমাদের কিছু বুঝে ওঠার আগেই আম্মা জড়িয়ে ধরলেন দাদাকে। আম্মার হাতের তাবিজের জোরে সেদিন রক্ষা পায় দাদা। ও অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আম্মার কোলে। আমি আর মা ছুটে যাই। আম্মা কাঁদতে কাঁদতে নিচের দিকে তাকিয়ে বলতে থাকেন, রাধা, তোর উপর ঘটে যাওয়া অবিচারের প্রতি আমি কিছু করতে পারিনি, তবে তোর কাহিনীটা সকলকে জানিয়েছি। আমি সবসময় তোর মঙ্গল চেয়েছি। আমার কতটুকু সাধ্য ছিল ওই বয়সে বল? তবে তোর কাকা জ্যাঠারা কেউ শান্তি পায়নি। তুই তো নিজে হাতে ওদের শাস্তি দিতে পেরেছিস। তোদের থেকে কেড়ে নেওয়া কোনো কিছুই তো ওরা ভোগ করতে পারেনি। তুই এখান থেকে চলে যা রাধা। আমার পরিবারের কোনো ক্ষতি তুই করিস না। আমাকে এবার মুক্তি দে। আর কেউ খেয়াল করেছিল কিনা জানি না, আমি সেদিন ছাদ থেকে দাঁড়িয়ে একটা টুকটুকে সুন্দর বাচ্চা মেয়েকে আমাদের বাড়ির গেট থেকে বাইরে চলে যেতে দেখেছিলাম। মাথা ভর্তি লম্বা কোঁকড়ানো চুল, তার পরনে একটা অতি সাদামাটা ছাপার শাড়ি। আমার বাবা বলেছিলেন তিনি এমন কাউকেই বাইরে যেতে দেখেননি, কিন্তু আমার মেয়েটাকে স্পষ্ট মনে আছে। পরে আম্মার কাছে জানতে চেয়েছিলাম রাধা দিদিকে কি এমন দেখতে ছিল। উনিও চমকে উঠে বললেন, রাধা দিদা ছোটবেলায় নাকি আমার দেওয়া বিবরণের মতোই দেখতে ছিল। এই ঘটনার পর কোনোদিনই আমাদের সঙ্গে আর অস্বাভাবিক কিছু ঘটেনি। আম্মা আর ওনার বান্ধবীর নাম মুখে আনতেন না, আর আমাদেরকেও বারণ করেছিলেন ওই নাম মুখে আনতে। তবে বছর 2 আগে আম্মা মারা যাওয়ার সময় 3 রাধা দিদার নাম করেছিলেন অত্যন্ত ক্ষীণ স্বরে। আঙুল তুলে ঘরের মধ্যে কি যেন দেখানোর চেষ্টা করছিলেন বারবার। উনি মৃদু কণ্ঠে বলেছিলেন, রাধা আমাকে আজও ক্ষমা করেনি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।